খবর তথ্য তো নানান ধরনের বিষয় আমাদের কানে আসে। তো কোনোটা বড়, কোনোটা একটু বিশ্বস্ত জায়গা থেকে, স্ট্রং সোর্স থেকে। এক্সাক্ট কি চাচ্ছে তারা, আমরা তো এটা বলতে পারি না, তাই না? আমার ক্ষুদ্র জ্ঞানের যে অভিজ্ঞতা বলে যে নির্বাচনের আগে কিছু একটা ঘুরতে যাচ্ছে, পরিবেশ পরিস্থিতি চারিদিকের যে আবহ এগুলো দেখে খুব বেশি ভালো মনে হচ্ছে না। দেখুন, আমি একটা কথা বলি পুনিয়া ভাই, নির্বাচন আমি ছোট্ট একটা বিষয় বলি আমার জায়গা থেকে, লজিক্যাল, মানে আমি যেটা মনে করি, নির্বাচন যদি সত্যি সত্যি হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তো প্রশ্নের শেষ নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার তো শেষ নেই। নজিরবিহীন এক একটা ঘটনা ঘটানো হচ্ছে। যদি সত্যি সত্যি এই সরকার নির্বাচন দিবে এটি আমাদেরকে বিশ্বাস করতে হয়, তাহলে তো আমরা অন্য কিছু দেখতে পেতাম। সেটা হচ্ছে যে এই যে ধরপাকড়, এই যে মানুষগুলোকে, অসহায় মানুষগুলোকে আটক করে রাখা হয়েছে, এখনো ধরা হচ্ছে, ধরপাকড় নতুন করে শুরু হয়েছে, একদিকে এটি আমাদের দেখতে হতো না? হ্যাঁ, যারা সন্ত্রাসী, যাদের কাছে অস্ত্র আছে তাদেরকে তো ধরবেই, যারা নির্বাচনে হুমকি, কিন্তু ধরা হচ্ছে কাদের? নিরীহ মানুষজনদেরকে। আর বিপরীতে যারা অনেক বেশি অভিযুক্ত, যারা প্রকাশ্যে নানান ধরনের হুমকি দিচ্ছে, তাদেরকে আমরা দেখছি রাত্রেবেলায় কোর্ট বসানোর একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। যাদের বিরুদ্ধে, যে সুরভি নামে একজন মেয়ে, জামিন পাওয়ার অধিকার সবারই আছে, সবারই আছে, কিন্তু আপনি দেখুন, সুরভি নামে একজন মেয়ে, সে জুলাই যোদ্ধা নামে হিসেবে পরিচিত, তার জন্য আইন উপদেষ্টা নিজে কথা বলে যে আমি উদ্যোগ নিচ্ছি, খুব শীঘ্রই এর প্রতিকার দেখতে পাবেন। আমরা তার জামিনটি দেখে ফেললাম, অথচ সেখানে আপনি সাংবাদিক 50 লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ, যেখানে 50 কোটি টাকা, 50 কোটি টাকা, মানে ওই সুরভি চক্রের বিরুদ্ধে 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এই কয় মাসে জমেছে। সেই জায়গায় সাংবাদিক আনিস আলমগীর, সিনিয়র জার্নালিস্ট একজন, তাকে আটক থাকতে হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগটা কি? কিছুই তো না, সন্ত্রাস বিরুদ্ধে মামলা দিয়ে দিলেই সন্ত্রাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সন্ত্রাস কাজ করেছেন, তার কেন জামিন হবে না? তার বিষয়ে কেন কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা নেই সরকারের? তার বিষয়ে কেন অন্যান্য রাজনৈতিক দলের কোনো উদ্বেগ উৎকণ্ঠা, কোনো ধরনের স্টেটমেন্ট আমরা দেখতে পেলাম না? শুধু সাংবাদিক আনিস আলমগীর কেন? সেই পুরনো জিনিস তো আবারও তুলতে হয়। আমাদেরকে যখন আটক করা হলো, মুক্তিযোদ্ধাদেরকে, 80 ঊর্ধ্ব মুক্তিযোদ্ধাদেরকে জেলে পাঠানো হলো, তাদের কি অন্যায়? তারা সন্ত্রাসী? আচ্ছা ধরে নিলাম তারা সন্ত্রাসী, কিন্তু সেটা ট্রায়ালের মাধ্যমে প্রমাণিত হবে। কেন জামিনটি মিলল না? কেন এখনো পর্যন্ত যে কয়েকজন অধ্যাপক জেলে রয়েছে, অধ্যাপক রুবায়েত শিবলি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান, অধ্যাপক ডক্টর করিমুল্লাহ, অধ্যাপক আবুল বারাকাত, অর্থনীতিবিদ, তারা কেন জামিন পাচ্ছেন না? জামিন পাওয়াটা যদি অধিকার হয়ে থাকে, সুরভিদেরকে যদি জামিন পেতে হয়, তার জন্য সরকারের মানে রাষ্ট্রযন্ত্র সব ধরনের ব্যবস্থা করে। যদি মাহাদি হাসান, যে ছেলেটি প্রকাশ্যে হুমকি দিল, থানায় বসে তাকে প্রথমে আটক করা হলো না, সমালোচনার মুখে আটক করা হলো, আটক করার উপরে আবার হুমকি ধামকি হুঁশিয়ারি হুঙ্কারের মুখে, আবার রাত্রেবেলায় আদালত বসানোর চিন্তা ভাবনা করতে হয়, সেটি না পেরে পরবর্তী দিনে সকাল সকাল তার জামিন হয়ে যায়। এইগুলো তো আমাদের দেখতে হতো না। তার মানে কিছু একটা করছে, তার মানে কি সরকার আরো কন্টিনিউ করার চেষ্টা করছে? নির্বাচন সামহাও কোনো ধরনের একটি অজুহাতে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আমি চাই আমার কথাগুলো মিথ্যে প্রমাণিত হোক। আমি চাই না যে আমি খুব সত্যি সত্যি বড় ভবিষ্যৎবাণী দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো, এই দেখো আমি যা বলি তাই ঠিক হচ্ছে। আমি এটি চাই না আমার আমার কথা মিথ্যে প্রমাণিত হোক। কিন্তু বাস্তব অবস্থায় যা দেখতে পাচ্ছি, আসলেই অনেক বেশি আশঙ্কা যুক্ত। না, আপনি বলছেন যে নির্বাচন একটা হাওয়া বিভিন্ন অ্যাটিটিউডে, সিএসসির কথা। সিএসসি যে বলছেন, এর আগেও বলেছেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি তত খারাপ না। স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন, তারপরে দেখা যায় হাতিগুড়ি খেল। মানে সিএসসি কিন্তু নির্বাচন ঘোষণা, তফসিল ঘোষণার আগে বলেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, হাতির মতো ছেলে গুলি খেয়ে মরল। আমি আরেকটু আপনাকে করি যে এই নির্বাচন সামনে রেখে প্রেস সচিব
তিনি বলছেন যে আগে তো বলছিলেন যে আওয়ামী লীগের বেইল নাই, এখন বলছে যে আওয়ামী লীগ নিয়ে আর কোনো আশা ভরসার কোনো জায়গা নেই, কোনো দরকার নেই। তিনি বলছেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। আপনার কি মনে হয় এই যে অবশ্যই করবে। জি, বলুন, শেষ করুন। এই যে আমি যদি বলি আওয়ামী লীগ স্টাইল নির্বাচন, যে যে কারণে আওয়ামী লীগকে তারা অভিযুক্ত করেছে, এই স্টাইলের একটা নির্বাচন হলে আমাদের সামনে ফিউচার কি, এবং এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে দেখবে? ভারত তো ওপেনলি এখন বলছে একরকম যে তারা আওয়ামী লীগ নির্বাচন পছন্দ করছে না। আপনার এই জায়গাটা মনে হয় জানতে চাই। সেই স্টাইলে নির্বাচন হলে মানে কি? সেই স্টাইলে নির্বাচন তো হচ্ছে, তার একটা রেপ্লিকা হচ্ছে। আমি মার্কা নির্বাচন আমরা 2024 7 জানুয়ারি দেখেছি, আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচনটি হলো। সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করেছিল? এই নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মনোভাবাপন্ন বা সমমনা দলগুলো বা জোটভুক্ত দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই নির্বাচনে কারা অংশগ্রহণ করছে? বিএনপি এবং বিএনপি মনোভাবাপন্ন বা সমমনা দলগুলো। জামাতও তো একসময় বিএনপি নেতৃত্বাধীন জোটের ছিল, তাই না? তারপরে সবই বিএনপি মনোভাবাপন্ন দল। এর বাইরে সিপিবি বা আসলে এই দুই একটি দল হতে পারে, কিন্তু এখন তো সেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মনোভাবাপন্ন দলগুলো নেই। তাহলে সেম হচ্ছে। এবং আপনি দেখুন যে সেই যে আমি জামি মার্কা নির্বাচন, সেই নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছিল? এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়বে? সেই নির্বাচনে আমাদের তো ধারণা 10 থেকে 12% ম্যাক্সিমাম ভোট পড়েছিল, কিন্তু সেটি বাড়িয়ে দেখানো হলো 30 থেকে 35%। হ্যাঁ, সরি, এরকমই 30, 35, 40 এরকম। তো 40 দেখানো হয়েছে, 40 আশপাশে। তো এবারও কেন 10-12% হতে পারে? আওয়ামী লীগের ভোটাররা নেই, আওয়ামী লীগের মনোভাব, আওয়ামী লীগের সমমনা দলগুলো ভোটাররা যাবে না। ইভেন ওই নির্বাচন তো আওয়ামী লীগের ভোটাররাও যায়নি, 24 নির্বাচন, তাই না? তার কারণ তারা ধরে নিয়েছিল যে আওয়ামী লীগের তো ক্ষমতা আসছে, খামাখা এই শীতের মধ্যে ভোট দিতে যাওয়ার কি দরকার? ভোট দিতে যায়নি, ক্যানভাসও হয়নি, প্রচারণাও চলেনি। এবার হয়তো একটু সরকারের পক্ষ থেকে একটু আবেদন নিবেদন করা হয়েছে, না একটু জোর তাল করে একটু নির্বাচন করতে হবে, প্রচারণা চালাতে হবে, যাতে দেখানো যায় যে 17 বছর পর বা 18 বছর পর একটা নির্বাচন হচ্ছে। এই জায়গা থেকে হয়তো আমরা এই পার্থক্যটা দেখছি। কিন্তু আপনি জানেন এবার তো গণভোটের নামে একখানা ঘটনা ঘটবে, এবং এই গণভোটের জন্য এই সরকার কারিগরি টাকা ঢালছে, এবং এই টাকা কোথায় ঢালছে, কে ঢালছে, এবং এখানে কিন্তু এই গণভোটটাও জড়িত। সেই কারণে তারা বলতে যাচ্ছে যে এটা নাকি বাংলাদেশের মানুষ খুবই উৎসাহের সাথে মহা ধুমধামিদের রঙে এখানে ভোট দিতে যাবে। ইনসান তো বলছে যে ঐতিহাসিক নির্বাচন হবে। আবার কিসে ঐতিহাসিক নির্বাচন? কোন ধরনের ইনক্লুসিভ ব্যবস্থা নেই, ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। এটা কিসে ঐতিহাসিক নির্বাচন? ভোট পড়বে কত পার্সেন্ট? ভোট কি 70-80% পড়বে? 2008 সালে সম্ভবত 70-73% ভোট হয়েছিল, মানে কাস্টিং হয়েছিল। এবার তো তার ধারে কাছে যাওয়ার সম্ভাবনা নেই। কিসে ঐতিহাসিক নির্বাচন? একতরফা নির্বাচন হচ্ছে 2024 7 জানুয়ারির মতন। এটা আবার কিসে ঐতিহাসিক নির্বাচন? আর উনি তো কথায় কথায় কিছু ঘটলেই যখন শপথ নেয়, তখন উনি বলে যে আমরা নতুন যুগে পদার্পণ করেছি, পরিবর্তনে বাংলাদেশ, ঐতিহাসিক বাংলাদেশ, বর্বরতা থেকে আমরা সভ্যতার দিকে প্রবেশ করছি। যা কিছু ঘটছে এগুলো সব সভ্যতা, যা কিছু ঘটছে এগুলো সব ইতিহাস। হ্যাঁ, ইতিহাস তো হতেই পারে। ইতিহাস হতেই পারে যে একটা রাজনৈতিক সরকারের কাছে আমরা নানান ধরনের জুলুম, নির্যাতন, বিতর্কিত কর্মকাণ্ড বা রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে রাখা, এগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যদিও আমরা এগুলো আশা করি না। কিন্তু একটা নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন বলি কিংবা কেয়ারটেকার বলি বা অস্থায়ী সরকার বলি, যেভাবে বলি না কেন, তাদের কাছ থেকে তো এই যে একপেশে আচরণ পাচ্ছি, এটি তো আর আশা করা যায় না। সো এই সরকারটাই আসলে ঐতিহাসিক, যদি নেগেটিভলি হোক আর যেভাবে হোক, তারা নিজেরাই তো ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে। সো ওই যে ঐতিহাসিক নির্বাচন বা দেখিয়ে দেওয়া নির্বাচন, এগুলো এখন মানুষের কাছে হাস্যকর শব্দে পরিণত হয়েছে। এর বাইরে আর কিছু নয়। আমরা মাঝে মধ্যে এগুলো মানে এগুলোর মধ্যে থেকে হাসির খোরাকটা পেতে পারি, এর বাইরে আর কিছু পাচ্ছি না। যেমন 2024 7 জানুয়ারি নির্বাচনের সময়, না 18 নির্বাচনের সময় আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এখনো সেটা খুঁজে পাওয়া যাবে, এর চেয়ে ভালো নির্বাচন আর হয় না। কেন দিয়েছিলাম? আমি তো স্যাটায়ার করে দিয়েছিলাম। আমি আশেপাশে ভোট কেন্দ্রে যাচ্ছি বা অন্য যেখানে যাচ্ছি, কোথাও কোনো ভোটার নেই, কিন্তু কাস্টিং হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কাস্টিং দেখানো হচ্ছে ঘন্টায় ঘন্টায়। ভোটার নেই, মানে মাছি পড়ছে, কুকুর ঘুমিয়ে আছে,
সেখানে সব ঐকমত্য নির্বাচন কি সব দলে অংশগ্রহণের নির্বাচন, আমরা এখান থেকে হাসির খোরাক পেয়েছিলাম, আমি একটু স্যাটায়ার করলাম, এরকম এখনো স্যাটায়ার করা হচ্ছে, এখনো আমরা হাসির খোরাক পাবো। এগুলো নিয়ে না, মানে এই যে, মানে আমি অনেস্টলি বলি, এই যে মনোনয়নপত্র বাতিল হচ্ছে, দাখিল হচ্ছে, বাছাই হচ্ছে, কে কত টাকা মালিক, কে কত টাকা হলফনামা দিল, বিশ্বাস করুন পূর্ণিয়া ভাই, আমি আমার ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে আমি ওইভাবে খুব ভালো গুরুত্ব দিয়ে আমি দেখছি না। অ্যাজ এ জার্নালিস্ট কিছু খোঁজ খবর রাখতে হয়, ওইভাবে আমি চোখ বুলাচ্ছি, নইলে এইগুলো আমার কাছে কোনো ম্যাটারই করছে না, কোনো ম্যাটার না আমার কাছে এগুলা। জাস্ট আপডেট থাকতে হয় একজন সংবাদকর্মী হিসেবে, এই আর কি। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এখন যদি কিছু না জানি কথা বলবো কিভাবে, এই জন্য জাস্ট নিউজ গুলোতে চোখ বুলানো হয়, আর কোনো আগ্রহ থেকে এগুলো মানে দেখছি না। আমার আফসোস কি জানেন না, আমি অনেক সময় আমার দর্শকদের গল্প বলছি, আমি 2008, 14, 18, 24 কোন নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। এটা ওই যে জানেন যে টেলিভিশনে থাকতে হয়তো খুলনা নির্বাচন 2008-এ ছিলাম খুলনায়, আমি ভোটার হলাম নেত্রকোনা মোহনগঞ্জে। তারপরে 14-তে আমার ডিউটি পড়লো এটিএন নিউজে, তখন মুন্সিগঞ্জে আমি ভোটার হচ্ছি। তখন আমি এনআইডি করিনি, এনআইডি করছি 14 নির্বাচনের পরে। 18 সালে আমি ট্রিটমেন্টে, 24 সালে ঢাকায় ছিলাম। এই যে আপনি যেটা বললেন, ঠিক ওই কারণে যে এলাকায়, সেইখান থেকে আমার ভোটার হলো মগবাজার এলাকা। আমি অফিসের ডিউটি পালন করছি সন্ধ্যা 6টা থেকে, কিন্তু ভোট দিতে যাইনি, কারণ আমি জানতাম কি হচ্ছে ইলেকশনে। অ্যাজ ইট ইজ, এইটার মধ্যে কি ভোট দেওয়ার আগ্রহ আছে না? অবশ্যই আছে। আমার মেয়ে প্রথমবার ভোটার হয়েছে 24-এও ভোট দিতে যায়নি। এবার আমি এবং আমার মেয়ে আমরা কেউই এবার আগ্রহ বোধ করতেছি না ভোট দিতে। কি ভোট দিতে, যে কারণে আমি 24-এ ভোট দিইনি, ঠিক একই কারণগুলোই তো রয়ে গেছে। না, কথা বলবো বিষয় নিয়ে, সেটা হলো আমেরিকা, আমাদের দাদা বড় দাদা এরকম, বা যে বলি ডক্টর ইউনূস সাহেবের সেরকম ব্লেসিং যেখান থেকে আছে, মনে করা হয় বা অনেকটা প্রতিষ্ঠিত হয়েছে, কারিগরি টাকা তারা ঢেলেছে সেই রেজিম চেঞ্জের মধ্যে দিয়েই তো ডক্টর ইউনূস সাহেব। সে আমেরিকা কিছুটা তার অবস্থান পরিবর্তন করছে ভারতের সঙ্গে মিলেমিশে, এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন যে জায়গায় গেছে, এটা নিয়ে আপনার একটু মতামত জানতে চাই, যে এটা কি ইচ্ছাকৃত খারাপ থেকে খারাপ, যেটা যুদ্ধ বাধাইতে পারলে খুশি হয় এরকম? আর আমেরিকার নতুন অ্যাম্বাসেডার আসছে, ফলে চারদিকেই নানান ফিসফাস, যে এই ধরনের একটা ইলেকশন কি আমেরিকাও চায় কিনা। আপনার কি ধারণা, আপনার কাছে কি খবর আছে? এর পরবর্তীতেই আমরা এই বিশ্লেষণগুলো জেনে আমরা একটা ছোট্ট আলোচনা মাধ্যমে শেষ করবো। ইন্ডিয়া, এই দুইটা খবর তথ্য তো নানান ধরনের বিষয় আমাদের কানে আসে, তো কোনোটা বড়, কোনোটা একটু বিশ্বস্ত জায়গা থেকে, স্ট্রং সোর্স থেকে। এক্সাক্ট কি চাচ্ছে তারা, আমরা তো এটা বলতে পারি না, তাই না? সোর্সের মাধ্যমে নানান ধরনের খবর আসে। তো দেখুন, আপনি যদি বলেন যে ভারত কি ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাড়াতে চাইছে, মানে এটি আপনি বলছেন হচ্ছে মুস্তাফিজকে বাদ দেওয়ার জায়গা থেকে নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্স। আমি বাংলাদেশের কথা বলছি, আমরাই কি ভারতের সাথে একটা যুদ্ধ বাধাইতেই চাচ্ছি একটা অংশ, এরকম আমাদের এটি চলবে তো, তাই না? সেটা তো আমরা চাচ্ছি, সেটা তো গত 16 মাসে নানান ভাবে প্রমাণিত হয়েছে যে পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে আমরা একটা যুদ্ধ বাড়াতে চাইছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে নানান ধরনের কথা শুনিয়েছেন, যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে শত্রু মোকাবেলা করতে হবে, নানান ধরনের কথা সেক্রেটারি তিনি মন্তব্য করেছেন, তার উপদেষ্টা করেছেন। তার যে ভর কেন্দ্রগুলো, ডক্টর ইউনূস সরকারের যে ভর কেন্দ্রগুলো রয়েছে, সেই ভর কেন্দ্রগুলোর অন্যতম একটি এনসিপি নেতারা হুঙ্কার, হুঁশিয়ারি, নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। মানচিত্র বাংলাদেশের লম্বা করতে হবে, ভারতকে আক্রমণ করতে হবে, মোদীকে টেনে হিচড়ে নামাতে হবে, এবং সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করতে হবে, নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য। দেখুন, ভারতও নানান ধরনের মন্তব্য করেছে। ভারতের মানে বিজেপির শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের যে নেতা, বিজেপি নেতা, তিনি বাংলাদেশ আক্রমণ করতে চলে আসেন, তিনি বর্ডার পর্যন্ত চলে আসেন। তারা যদি বলে যেগুলো, মানে সেগুলো যেমন আমরা সমর্থন করি না, আবার বাংলাদেশ থেকে অতিমাত্রা তারা যেটা করছে তার 10 গুণ এখান থেকে করা হয়েছে, বিশেষ গোষ্ঠীর জায়গা থেকে করা হয়েছে, নিশ্চয়ই আমরা সেটা সমর্থন করি। এবং সেই জায়গা থেকে মনে হয়েছে যে একটা যুদ্ধ বাংলাদেশের একটা বিশেষ গোষ্ঠীর জন্য খুব বেশি প্রয়োজন। কেন বেশি প্রয়োজন? যদি এই যুদ্ধ মধ্য হাঙ্গামার কথা বলে ক্ষমতাটা দীর্ঘায়িত করা যায়, এবং সেই চেষ্টা যে এখনো নাই আমি সেটা বলবো না। আর ভারতের পক্ষ থেকেও পায়ে পাড়া দিয়ে যুদ্ধ ঠিক নয়, এক ধরনের অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা আমরা দেখলাম। মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স যে ক্লাব, সেইটা থেকে চুক্তিবদ্ধ হওয়ার পরেও তাকে বাদ দেওয়া হলো। এটা আমার কাছে
অবশ্যই আমার শুধু আমার কাছে নয়, এটা নিঃসন্দেহে নজিরবিহীন একটা ঘটনা, যেখানে ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা বাংলাদেশি জনগণের সাথে বন্ধুত্ব করতে চাই, আমরা নির্বাচিত জনগণের সঙ্গে নির্বাচিত সরকারের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তাহলে এই ঘটনাটি কেন? এটা সরকারের নির্দেশেই সেখানকার ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে, তাই না? ক্রিকেট পর্যন্ত কেন যাবে? পাকিস্তানের সঙ্গে ভারতের যে 80 বছরের, প্রায় 80 বছরের চিরশত্রুতা, চিরবৈরিতা, সেই জায়গা থেকে খেলার মাঠ পর্যন্ত গড়িয়েছে। তো 16 মাসের এই যে শিথিল সম্পর্ক বা সম্পর্ক, কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কগুলো তলানিতে গিয়ে পৌঁছেছে, সেই জায়গা থেকে খেলার মাঠ পর্যন্ত কেন নিতে হবে? যদি বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের বন্ধুত্ব করতে হয়, ভারত যদি সেটা চাই, এটি করা হয়েছে পশ্চিমবঙ্গের সামনে বিধানসভা নির্বাচন এপ্রিলে। আমার মনে হয় এটি কেন্দ্র করে এটি ইচ্ছাকৃত ভাবে মুস্তাফিজের এই বিষয়টি আনা হয়েছে। এখন সেখানে আপনি জানেন যে সেখানে সাম্প্রদায়িক কার্ড সেখানকার নির্বাচনের একটি অন্যতম হাতিয়ার। এটি যদিও বাংলাদেশের ক্ষেত্রে এই সাম্প্রদায়িক কার্ড সবসময় খেলা হয়, তো ভারতের বিধানসভা নির্বাচনটা হোক অথবা মূল ভারতের ক্ষেত্রে এটি অন্যতম ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে। আর পশ্চিমবঙ্গে তো আরো বেশি, যেহেতু সেখানে মুসলমানের সংখ্যা আমাদের দেশের প্রায় কাছাকাছি, মুসলমান ভোটারও আমাদের দেশের কাছাকাছি। তো বিজেপি সাম্প্রদায়িক কার্ডটি খেলে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ তারা তাদের আয়ত্তে নিতে চায়। তো এই জায়গা থেকে সম্ভবত এটি হয়েছে আমার দৃঢ় বিশ্বাস। আর বাংলাদেশ যে রিয়াকশনটি দেখিয়েছে এটি পরিপ্রেক্ষিতে আহ একটু হয়তো বেশি হয়ে গেছে, একটু হয়তো বেশি হয়ে গেছে। আমরা সরি, আইপিএল সম্প্রচার টোটালি বন্ধ, এটা একটু বেশি হলো না? ভারতের ক্ষেত্রে আইপিএল সম্প্রচার বন্ধ করাটা সম্ভবত ঠিক হয়নি। ভারতে যাব না আমরা, এটা খুবই যৌক্তিক। যদি সেখানকার উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুস্তাফিজের মতন একজন পেসারকে বাদ দিতে বাধ্য করতে পারে, তো স্বাভাবিক আমি ধরে নিতে পারি আমাদের অন্যান্য খেলোয়াড়দের জন্য সেটি নিরাপত্তা জনিত হুমকির বিষয় থাকতে পারে। তো আমরা যাবো না, এটি এটি একটা সিদ্ধান্ত হতে পারে। বা বিশ্বকাপে ভারতে আমরা খেলতে যাবো না, আমাদের ভেন্যু চেঞ্জ করতে হবে, এগুলো লজিক্যাল ঠিক ছিল। তো আইপিএল বন্ধ করাটা সম্ভবত ঠিক হয়নি। এবং সবকিছু মিলিয়ে আপনি যদি বলেন যে বাংলাদেশের নির্বাচন কেন্দ্র করে কি হচ্ছে, আমি একটা ক্লু দিই। এটা হচ্ছে এত আগ বাড়িয়ে কথা বলা সম্ভবত ঠিক হবে না, তারপরে একটু বলি। আচ্ছা, ভারতীয় কূটনীতিবিদরা জামাতের সঙ্গে কেন বৈঠক করেছিল? জামাত যে ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এটি সবাই না জানলেও মোটামুটি আমরা একটু খোঁজ খোঁজা রাখি, তারা আমরা বুঝতে পারি যে জামাত তো ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। এবং এটি অপ্রিয় হোক প্রিয় হোক বাস্তবতা যে ভারতের সমর্থন ছাড়া এখনো পর্যন্ত যারা তুমুল ভারত বিরোধিতা করছে তারাও এটা কল্পনা করতে পারে না। এখন এই কথা বললে তো আপনারা মানে অনেকে আমাদেরকে ভারতের দালাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে। যদি বাস্তবতা সেটি আমি বলছি, আমি এটি মনে করি যে এখনো পর্যন্ত নির্বাচনের মাধ্যমে আমাদের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষমতা আমাদের সাধারণ মানুষের হাতে আসেনি, এটি চরম বাস্তবতা। যদি প্রশ্ন করেন যে না তারা এসে কি আমাদেরকে কানে কানে বলে যাচ্ছে না নির্বাচনে ভোট দিবা না, তুমি ঘরে বসে থাকবা, এই নির্বাচনে তুমি অমুক প্রতীকে ভোট দিবা, তা তো নয়। তারা এমন কিছু সিচুয়েশন বাস্তবতা তৈরি করে যাতে করে নির্বাচনের ফলাফলটা যে কোনো দিকে মোড় নিতে পারে, এবং সেই মেকানিজম গুলো তৈরি করা হচ্ছে। এবং ভারতীয় কূটনীতিকরা যদি জামাতের সঙ্গে বৈঠকে বসে থাকে তারা স্বেচ্ছায়, বুঝতে হবে যে ডাল নিখোঁজ খেলা হয়। এবং এবং এই যে তারেক রহমানের প্রতি যে সমর্থন, বিএনপি প্রায় ক্ষমতা এসেই গেছে, বাংলাদেশের কিছু চাটুকার শ্রেণী আমরা মনে করি ধরে যেতে পারি যে বিএনপি ক্ষমতা আসছে, কিন্তু তাইগুলো এই না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বিভিন্ন পেশাজীবী শ্রেণী, সাংবাদিক শ্রেণী সহ, সাংবাদিকদের একটা অংশ সহ যারা গ্রাম নিয়ে বসতো, এখন আমরা দেখছি তখন তো প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, রানিং প্রাইম মিনিস্টার, এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেই সেই তেলের ড্রাম গুলো আমরা দেখছি তার আকার আরো বড় হয়ে গেছে। ঘি, বাটার, মাখন এগুলো নিয়ে যেভাবে তৈলমর্দন করা হচ্ছে, লজ্জায় আমাদের মাথায় হেট হয়ে আসে। তবে এই যে বাড়াবাড়ি চলছে, এই বাড়াবাড়ি গুলো কিন্তু কোনোটাই ভালো ফল দেয় না। এবং এর মধ্য দিয়ে আমার চোখে অন্য কিছুই সম্ভবত বাড়ছে। আমি সবকিছু খুব সহজভাবে নিতে পারছি না, এটা হচ্ছে বাস্তবতা।
পান্না, আমরা প্রায় শেষ পর্যায়ে। ভারত নিয়ে আপনার খুবই গভীর বিশ্লেষণ পেলাম, যেটা আমাদের দর্শকদের রিচ করেছে। আমি 1 মিনিট, আপনার 1 মিনিটে আরেকটা শুধু মতামত দিয়ে শেষ করবো, তার মানে 1 মিনিট একটু, দর্শকরা অসংখ্য কমেন্ট করছেন, প্রতি সেকেন্ডে 2-3টা কমেন্ট হচ্ছে। আমি কয়েকটা কমেন্ট দিতে চাই। তার মধ্যে 2টা কমেন্ট আমার চোখে পড়েছে। আমাকে একটা বলেছে রাতের দোষে, রাতের ভোটের দালাল পূর্ণিয়াকে আইনের আওতায় আনা হোক। আরেকজন বলেছে আওয়ামী লীগের দালাল আরেকজন, আচ্ছা, বাংলাদেশকে নিষিদ্ধ করে দিতে পারে, এটা সম্ভবত কি দীপ্ত মজুমদার। আমাদের কিছু ইন্ডিয়ান সোসাইটি আছে, তারা এই সুশীলের কারণে দেশটা আবার শেষ হয়ে যাবে, দেশটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ক্রিকেট খেলা নিয়ে বাড়াবাড়ি আলোচনা সমাধান করা। তারপর আমরা যখন ভারতকে নিয়ে কথাবার্তা বলি, ভারত যদি নির্বাচন করে বাংলাদেশে তো একই কাজ করতো, তাহলে ভারতের কি দোষ? সত্যি কথা বলতে আমরা নিজেরাই ভেবে নিই। এই যে ভদ্রলোক, উনি নিজেই আলাদা আলাদা করে আমাকে একজন বলছেন যে আপনি প্রধানমন্ত্রী নিয়ে নিজেই জঙ্গি। হ্যাঁ, তো যাই হোক, আমি যেই 1 মিনিটে আপনার মন্তব্য জেনে শেষ করতে চাই, সেটা হলো সেই বিখ্যাত সংগঠন এনসিপি। এনসিপি কোন পথে? জাস্ট এইটুকু আমার প্রশ্ন। দেশে অসংখ্য অস্ত্র রয়ে গেছে, কোথায় সেই 7.62, কোথায় সেই এইসবের ভিড়ে এই প্রশ্নটা আপনাকে আমাকে করতে হচ্ছে যে এনসিপি কোন পথে, কোথায় যাচ্ছে? ছোট্ট করে এইটার মন্তব্য জেনে আমরা আজকে বিদায়। এনসিপি তো বিলীন, এনসিপি তো বিলীন হয়ে গেছে জামাতের মধ্যে। এখনো যতটুকু অস্তিত্ব আছে, নির্বাচনের পর তাও থাকবে না। এবং ওই যে অনেকে বলছে ঘরের ছেলেরা ঘরে ফিরে গেছে, অথবা জামাতের সেক্রেটারি গুলাম পরোয়ার, তিনি একবার ধমকের সুরে বা ভালোবাসার সুরে যেভাবে বলেছিলেন যে আমরা তো তার বাপের বয়সে অথবা বাপের মতো, তারা সন্তান হিসেবে যেগুলো করছে এগুলো মেনে নেওয়া যায়, এই ধরনের মন্তব্য করেছিল। বাপের কাছে সন্তান ফিরে গেছে, এখন তো অনেকে এই মন্তব্যটা করছে। এনসিপি নিয়ে নতুন করে আমাদের মন্তব্য করার কোনো প্রয়োজন নেই। এনসিপি যারা সেন্ট্রাল পর্যায়ের শীর্ষ নেতৃত্ব ছিলেন, যা ছিল আর কি, তারা তো একে একে সব পদত্যাগ করে বেরিয়ে আসছে। এখন ছাড়তে ছাড়তে মুষ্টিমেয় কিছু মানুষ আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি প্রশ্ন না করলে ওটা একটু বলি, আমি যারা মন্তব্য করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই করি। এই মানুষেরা আমাদেরকে এখন দালাল বলছেন, নানান ধরনের, মানে অন্য কোনো দেশের বা অন্য কোনো শক্তির দালাল বলছে। এই শ্রেণীর মানুষদেরকে আমি, মানে যারা করছে তারা তো কোনো না কোনো দলের সমর্থক, তাই না? অন্ধ সমর্থক। এই অন্ধ সমর্থক, সেটা বিএনপির অন্ধ সমর্থক গোষ্ঠী হোক, আওয়ামী লীগের অন্ধ সমর্থক গোষ্ঠী হোক, কিংবা জামাতের অন্ধ সমর্থক গোষ্ঠী হোক, এদেরকে আমার কাছে এই রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়। যারা চরমপন্থী রয়েছে, যারা নানান ভাবে বুঝে হোক না বুঝে হোক বাংলাদেশকে একটা খাদের কিনারায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই যে অন্ধ সমর্থক গোষ্ঠী, এরা তাদের চেয়েও ভয়ঙ্কর। আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানানো হয়েছিল, নানান ভাবে খেসারত দিতে হয়েছে পেশাগত জীবনে। আবার এই সরকার আসাতে, এই সরকারের সমালোচনা করার কারণে আমাদেরকে পে করতে হয়েছে, কারাগারে পর্যন্ত যেতে হয়েছে, জেল হাজতে থাকতে হয়েছে মাসের পর মাস। তো এই মানুষগুলো এটুকু ভেবে দেখে না যে আমাদের অতীত রেকর্ড কি, আর এখন আমরা কি বলছি। অতএব এদের কথাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করতে চাই না, সম্মানের সঙ্গে নিতে চাই যে কথা বলার অধিকার, বাক স্বাধীনতার অধিকার তাদেরও আছে, শুধু সাংবাদিকদের কেন, প্রতিটা মানুষের আছে। কিন্তু বিনয়ের সঙ্গে বলবো যে দলের ঊর্ধ্বে উঠুন। কোনো কথা আপনার বিরুদ্ধে গেলেই তাকে দালাল বানিয়ে দিতে হবে, ব্যাগ দিতে হবে, এটা এটা মানুষ এখন আর নিচ্ছে না। মানে একটা বৃহৎ অংশ যারা এই ধারণা পোষণ করতেন, তারাও সেখান থেকে চলে আসছেন, মানে বেরিয়ে আসছেন। তো এগুলো নিয়ে আর কি মন্তব্য করবো। বাট খারাপ লাগে যখন এই ধরনের মন্তব্য শুনি, যে আসলে কাদের জন্য খারাপ লাগছে। আসলে আওয়ামী লীগের সময় যখন কথা বলেছি, কাদের জন্য কথা বলেছি? এই সাধারণ মানুষের জন্যই তো। বা আওয়ামী লীগ মন্তব্য করেছে, মন্তব্য করতে পারছে, আমরা তখন কথা বলেছি বলেই বলেছি। হ্যাঁ, বলেছি বিধায়ক তো একটা জনমত গড়ে উঠেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন আওয়ামী লীগের লোকজন এখন আবার কি বলেন? আমরাও জঙ্গি। কেন? ওই আন্দোলনের পিছনে একটা জঙ্গিবাদী মদত ছিল, বা জঙ্গিবাদী গোষ্ঠীর একটা অংশ কাজ করেছে, হতে পারে। এখন সারা বিশ্বে আলোচনা হচ্ছে। তো আমরাও তার অংশ। আমাদেরকে স্যাটায়ার করে যে এখন কেমন লাগে
আমি এই যে মনে বললাম, করিয়ে দিতে চাই, নিজেই নিজেই জঙ্গি, একজন তো কমেন্টই করলো। হ্যাঁ আপনাকে জঙ্গি বলেছে। তো বিষয় হচ্ছে কি তাদেরকে মনে করি এই ব্যক্তি নিঃসন্দেহে, এই ব্যক্তি নিঃসন্দেহে মানে কি জামাত বা বিএনপির সমর্থক হতে পারে, যেহেতু আপনাকে আমাকে এখন জঙ্গি বানিয়ে দিচ্ছে। আবার মজার কথা হচ্ছে আওয়ামী লীগ আমাদেরকে জঙ্গি বানিয়ে দিচ্ছে, মানে এখন সরকারের সমালোচনা করাতে তাদের অনেকে গায়ে দিচ্ছে। আবার আমরা যখন কথা বলছি তখন আবার আওয়ামী লীগের লোকজন বলছে যে এত ভালো ভালো কথা বলার কোনো দরকার নেই, কেন এখন সরকারের সমালোচনা করেন, কেন এখন জেলে দিতে হয়, কেন এখন কেমন লাগে বোঝেন, এখন আপনারা তৈরি করেছিলেন, আপনারাও জঙ্গি। আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। এবং যেটা বলছিলাম যে আওয়ামী লীগের সময় মানে এর পিছনে জঙ্গি ছিল না কি ছিল আমরা তো জানতাম না, আর জানলেও তো আমরা থেমে থাকতাম। যেটি সত্য বলা সেটি সত্য বলতে হবে। আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায়, পরবর্তীতে কে ক্ষমতায় আসবে, জঙ্গি আসবে না ফেরেস্তা আসবে, এটা আমরা জানি না। কিন্তু আমরা চোখের সামনে যেটি দেখছি, যেটি অন্যায়, যেটি অপরাধ, তার বিরুদ্ধে তো আমরা সমালোচনা করবোই। সেম এজ এই যে যে সরকারের এই বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় যা যা ঘটছে, গত 16-17 মাসে যা ঘটেছে, যা কিছু নেগেটিভ ঘটছে, যা কিছু দেশের বিরুদ্ধে, সমাজের, রাষ্ট্রের বিরুদ্ধে ঘটছে, আমরা তো সমালোচনা করবো না। আর করলে তো আমাদেরকে এই সরকার, রাষ্ট্রই তো সন্ত্রাসী বানিয়ে দিয়েছে। আমাদেরকে সন্ত্রাস বিরুদ্ধে আইনে আটক করে মাসের পর মাস জেলে রাখা হলো। সাংবাদিক আনিস আলমগীরকে রাখা হয়েছে প্রায় মাস খানেক হতে চললো। তো আমাদের তো নিস্তার নেই, তারপরেও আমাদের শক্তি, আমাদের সততা, আমাদের সত্য কথা, এগুলো আমাদেরকে উচ্চারণ করতেই হবে। আমরা না পারলেও, না চাইলেও আমাদের রক্ত সেটি আমাদেরকে বাধ্য করবে, এটুকু শুধু বলতে চাই।